হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় সিবিএসসি ক্লাস 9-এর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিশেষ কিশোর উপন্যাস আম আঁটির ভেঁপু। তোমরা জানো যে এই যে উপন্যাসটা, সেই উপন্যাসটার 3টে পর্বের ওপর ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি, কিন্তু তারপর থেকে যে পর্বগুলো সেগুলো আর আপলোড করা হয়নি। তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছে আমার কাছে এবং সেই কারণে আবার আমি ধারাবাহিকভাবে নিয়মিতভাবে এই পর্বগুলো তোমাদের জন্য আপলোড করতে চলেছি। আমাদের আজকের বিষয় দুর্গা দিদি। পর্ব 4-এর যে শিরোনাম দেওয়া হয়েছে তার নাম দুর্গা দিদি। আমি আগের ভিডিওগুলোতেও তোমাদের বলেছি যে পথের পাঁচালী উপন্যাসের যে পর্ববিন্যাস তার সঙ্গে কিন্তু আম আঁটির ভেঁপুর এই অংশের পর্ববিন্যাসগুলোর নামকরণ বা অংশ সব কিন্তু মিলবে না। কারণ পথের পাঁচালী উপন্যাসটায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেভাবে বিস্তারিত বর্ণনা রেখেছিলেন সেভাবে বর্ণনা কিন্তু আম আঁটির ভেঁপুতে দেখা যাবে না, কারণ বেশ কিছু অংশ এখানে তিনি বাদ দিয়েছেন বা একেবারে বিশেষভাবে ছাঁটাই করে দিয়েছেন বলা যেতে পারে। কারণ সম্পূর্ণ কিশোর কিশোরীর কথা ভেবেই কিন্তু এই অংশটুকু তিনি রচনা করেছেন এবং উপন্যাস আকারে তোমাদের হাতে তুলে দিয়েছেন। যাই হোক, আমরা যে দুর্গা দিদি অংশটা আজকে পর্ব 4 হিসেবে এখানে পেয়েছি সেটা আসলে পথের পাঁচালী উপন্যাসের 10ম পরিচ্ছেদ থেকে নেওয়া কিছুটা অংশ। 10ম পরিচ্ছেদ একটা বড় অংশ, তার সম্পূর্ণটাও কিন্তু এখানে নেই, তার সামান্য কিছু অংশ নিয়ে এই পর্ব 4টা তৈরি করা হয়েছে। যাই হোক, আমরা চলে আসবো আমাদের আজকের মূল পর্বে। তার আগে বলবো যে এই সম্পূর্ণ পর্বটার থেকে সমস্ত কিছু সঠিকভাবে জানতে এবং প্রশ্নোত্তর বিষয়েও সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। শুরু করছি আমাদের আজকের বিষয়। কয়েক মাস কাটিয়া গিয়াছে। একদিন সর্বজয়া এক বাটি দুধে কিছু ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ করো, তোমার কপালখানা মন্ডা না, মিঠাই না, দুটো ভাত আর দুধ। তা ছেলের দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাঁচুমাচু, রোজ ভাত খেতে বসে মুখ কাঁচুমাচু, বাঁচবে কি খেয়ে? তার মানে সর্বজয়া অর্থাৎ অপু দুর্গার যে মা, তিনি ভাত দুধের বাটিতে ভাত মিশিয়ে, অর্থাৎ দুধের পরিমাণ বেশি ভাতের পরিমাণ কম, এটা বুঝতে পারা যাচ্ছে। তিনি তার সন্তানের মুখে, অপুর মুখে তুলে দিচ্ছেন এবং তিনি বলছেন যে তোমার কপালখানা যা, আর কিছু তোমাকে দিতে পারছি না, এইটুকু, তাও তোমার মুখ কাঁচুমাচু হয়ে যায় খেতে গিয়ে। এরপরে কি হলো? এই ঘটনার সময় দেখা গেল দুর্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। সে সবসময় আপন মনে ঘুরিতেছে। পাড়ার সমবয়সী ছেলে মেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিতেছে, কোন বাঁশতলায় শিয়াকুল খাইতে মিষ্টি, এসব তাহার নখদর্পণে। আমরা আগেই দুর্গা সম্পর্কে অনেকটাই জেনেছি, আবার এই অংশে যে পরিচয় দুর্গার পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে দুর্গা সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় গ্রামের বিভিন্ন বাগানে আগানে, এবং তার সমবয়সী যে সমস্ত মেয়েরা বা ছেলেরা ওখানে আছে, গ্রামে আছে, তাদের সাথে কিন্তু সে খেলাধুলা করে না। সে ঘুরে বেড়ায় শুধুমাত্র কার গাছের কুলটা পাকলো, কার গাছের আমের গুটি পাকলো, এই সমস্ত, মানে আমের গুটি পড়লো, এই সমস্ত খোঁজ খবর নিয়ে বেড়ায় এবং সেগুলো সংগ্রহ করার জন্যই সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো। তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখোগে যাও সেজুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধারী মেয়ে দিনরাত কেবল টো সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো বাড়ি। মাথাটার ছিঁড়ে দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোঁয়ানো। অতএব বোঝা যাচ্ছে যে দুর্গা তার শরীরের প্রতি কোনো যত্ন একেবারেই নেয় না এবং তাতে তার মা অত্যন্ত বিরক্ত। তার মা তাকে জানাচ্ছে যে বেশ খাওয়ার সময় তিনি দুর্গা হাজির হয়ে গেছে, এবার খেয়ে নাও, আর কিছু করার নেই। এবং একথাও তার মা বলছে, মানে দুঃখ প্রকাশ করে মেয়ের সামনে বলছে যে তার সমবয়সী যে মেয়েরা গ্রামে আছে তারা কিন্তু হয় সেজুতি করছে আর না হয় শিব পুজো করছে। সেজুতি একটা ব্রত, মেয়েদের ব্রত, যারা অবিবাহিত মেয়ে তারাই এই ব্রতটা করে। তা সেই ব্রত
করছে অথবা শিব পুজো করছে, কিন্তু দুর্গার সেসব বালাই নেই, সে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবং তার এই কর্মকাণ্ডে বা কাণ্ড কারখানায় তার মা দুর্গা কিন্তু মোটেই খুশি নন। তিনি অপুকে যে সযত্ন ভালোবাসাটা দেন, সেই ভালোবাসাটা কিন্তু আমরা এই পর্বে কেন বহু জায়গায় লক্ষ্য করব দুর্গার প্রতি নেই। এবং দুর্গার প্রতি এই ভালোবাসার অভাব শুধুমাত্র যে সর্বজয়ার একটা পক্ষপাতিত্ব তা কিন্তু নয়। তৎকালীন সময়ে মেয়েদের খুব কম বয়সে বিয়ে হয়ে যেত এবং মেয়েরা ঘরকন্যার কাজটা খুব ছোটবেলা থেকে শিখে নিত। দুর্গা কিন্তু সেই ঘরকন্যার কাজে খুব একটা আগ্রহী যে সেটা আমরা কোনো সময় কোনো মুহূর্তে দেখিনি। সেই কারণেই হয়তো তার দুর্গার প্রতি এই বিরক্তি বা এই বকাঝকা সর্বজয়ার আমরা লক্ষ্য করব। সর্বজয়াকে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে মেয়ে বলেই দুর্গার প্রতি এতটা অবহেলা। শুধু এই যে একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি অপু দুর্গার মধ্যে তফাৎ, মানে সর্বজয়ার ভালোবাসায় অপু দুর্গার তফাৎ, তার অনেকটাই কিন্তু সামাজিক পরিবেশ বা সামাজিক পরিস্থিতি এবং দুর্গার এই যে বিভিন্ন মায়ের কথা না শুনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরে ঘুরে বেড়ানো, সেটাই কিন্তু কারণ। এরপর কি বলছি, সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। এই যে লাইনটা, এটা কিন্তু আন্ডারলাইন করো, কারণ এর থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সর্বজয়ার কোন কথা শেষ হলো, সর্বজয়ার কথা শেষ হওয়ার পর কোন ব্যাপারটা ঘটলো। কোন কথা শেষ হলো সেটা তো বুঝতেই পারছো, কিন্তু কোন ব্যাপার ঘটলো সেটা তোমাকে আমরা এখন আলোচনা করছি। আগে আগে ভুবন মুখুজ্জির বাড়ির সেজ ঠাকুরন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু এবং দেবরের ছেলে সতু, তাহাদের পিছনে আরও 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজ ঠাকুরন কোনো দিকে না চাহিয়া বা বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের দেওরপোর দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এ বাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর একছড়া পুতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। অতএব আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনা এই মুহূর্তে ঘটছে। কোন পরিস্থিতিতে ঘটছে? যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে সর্বজয়া অপুকে খাওয়ানোর কাজে ব্যস্ত এবং সেই ব্যস্ততার মাঝে হঠাৎ দুর্গা একেবারে এলোমেলো অবস্থায়, চুলে তেল নেই, তার চুল উস্কো খুস্কো, স্নান খাওয়া নেই, সেই অবস্থায় ঘরে ঢুকেছে। সর্বজয়া এমনিতেই তেতে রয়েছে, তেলে বেগুনে জ্বলে রয়েছে মেয়ের প্রতি। সেই সময় ঘটনাটা ঘটেছে। কোন ঘটনা ঘটেছে না, তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী অথবা তাদের জ্ঞাতীয় বলা যায়, তাদের কোনো রকম আত্মীয়র সূত্র ওখানে আছে, আমরা আগে পড়েছিলাম পর্বে। সেই ভুবন মুখুজ্জির বাড়ির সেজ ঠাকুরন এবং পিছনে পিছনে তার মেয়ে টুনু এবং দেবরের ছেলে। সেজ ঠাকুরনের যে মেয়ে টুনু এবং তার দেবর যে তার ছেলে সতু, দেবর মানে দেওর অর্থাৎ স্বামীর ভাই, তার ছেলে সতু, তার পেছনে আরও 4-5টি ছেলে মেয়ে সামনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকেছে এবং যে সেজ ঠাকুরন এসেছে সে কোনো দিকে না চেয়ে একেবারে বাড়ির মধ্যে রোয়াকের কাছে চলে এসেছে এবং দেওরের যে ছেলে তাকে বলল যে কই পুতুলের বাক্সটা নিয়ে আয় দেখি। এরকম একটা অবস্থায় সেও ঘরের মধ্যে কারোর অনুমতি ছাড়াই ঢুকে গিয়ে পুতুলের বাক্সটা নিয়ে এসেছে এবং বাক্স খুলে টুনু খুঁজে টুজে একটা পুতির মালা বের করেছে এবং সে বলল এই যে সেদিনকে খেলতে গেছিল সেদিনই চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটাকতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এবারের সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। মানে যে ঘটনাটার কথা বললাম সেটা এত দ্রুত হলো এবং এদের কাজকর্ম যে কাজগুলো তারা করলো সেটাও এত দ্রুততার সাথে হয়ে গেল যে এইবারের অপু, দুর্গা অথবা সর্বজয়া কারোর মুখে কোনো কথা উচ্চারণও হলো না, তার আগেই ঘটনাটা ঘটে গেল। এরপরে কি খুড়িমা, কি হয়েছে? সর্বজয়া আর কোনো পথ খুঁজে না পেয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে। পরে সে রান্নাঘরে দেওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসলো। রান্নাঘরে দেওয়া হইতে ব্যগ্রভাবে উঠে আসলো মানে রান্নাঘরে দেওয়া হতে খুব তাড়াতাড়ি করে উঠে আসলো। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। এটা কে বলছে না, ওই ঠাকুরন বলছে, সেজ ঠাকুরন। তোমার মেয়ে সেদিন, সেজ ঠাকুরন তো পেলাম আমরা যেটা, হ্যাঁ সেজ ঠাকুরন, তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে
টুনুর পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে। আচ্ছা, তার আগে বলি যে ঠাকরুন, আগেকার দিনে ঠাকুর ঠাকরুন এগুলো কিন্তু শাশুড়ি শ্বশুরদের সম্বোধন করে বলা হতো। এই যে খুড়িমা, খুড়িমা মানে কাকিমা, আমরা এখন যেমন কাকিমা বলি তখনকার দিনে খুড়িমা জেঠিমা এইভাবে বলা হতো। তা খুড়িমা মানে কাকিমা। এই যে খুড়িমা বলছে সর্বজয়া, সে আসলে অপুর বাবার সম্পর্কের খুড়ি, সেই জন্য ঠাকুরুন শব্দটা বলা হয়েছে। সেজ খুড়ি, অপুর বাবার সেজ খুড়ি, তাকে সেজ ঠাকুরুন বলে সম্বোধন করা হচ্ছে। তারপর কি হলো, বলছে যে তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। তারপর সতু গিয়ে বললে যে তোর পুতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম, দেখো একবার কাণ্ড, তোমারও মেয়ে কম নাকি? চোর, চোরের বেহত্ত চোর। আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি সয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। আমের কতগুলো গুটি, মানে ছোট্ট ছোট্ট আম হয়েছে, সেই গুটিগুলো আমরা আগেও দেখেছি, সেই আম মাখা করে দুর্গা এবং অপু দুজনে মিলে খায় মজা করে। তা সেই আমের গুটিও সেই বাক্সে পাওয়া গেছে। তা এই কথাগুলো বলছে যে টুনুর সঙ্গে খেলতে গিয়েছিল দুর্গা, এবং দুর্গা চুরি করে পুতির মালাটা নিয়ে এসেছে। কতগুলো সঙ্গে সঙ্গে বলা হয়ে গেল। যুগপথ দুই চুরির অভিযোগে অতর্কিততায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। দুটো চুরির দায় পড়েছে দুর্গার ওপর, এবং ঘটনাটা এমন তাড়াতাড়ি ঘটে গেছে, মানে যুগপথ মানে একসাথে, মানে যুগ্মভাবে দুটো একসাথে ঘটেছে, এবং অতর্কিততা হঠাৎ করে এই অবস্থা শুনে দুর্গা ঘামছে দেওয়ালের গায়ে ঠেস দিয়ে, কারণ ভয় পাচ্ছে মাকে। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কোনো উত্তর দিতে না দিতে সেজবউ বলিলেন, না আনলে কি আর মিথ্যে করে বলছি নাকি? বলি এই আম কটা দেখো না, সোনামুখীরাম চেনো না নাকি? এও কি মিথ্যে কথা? মানে ওই ঠাকুরন আমার বলছে। সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজখুড়ি, আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এই যে দেখো, এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। এই লাইনটাও কিন্তু আন্ডারলাইন করো, এখান থেকেও প্রশ্ন হতে পারে কীর্তিখানা কি ছিল। আচ্ছা, আর প্রসঙ্গ যদি উল্লেখ করতে বলা হয় তাহলে অবশ্যই বলবে অপু দুর্গার মা, 5 নম্বরের প্রশ্ন যদি হয়, অপু দুর্গার মা সেই সময় কি করছিল, অপু দুর্গা কি করছিল, সেজ ঠাকুরন কিভাবে ঢুকলো এবং ঢুকে কি ঘটনাটা ঘটেছিল। তারপরে এই যে বললাম, সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজখুড়ি, আপনার মিথ্যে কথা তা তো বলিনি। এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন হতে পারে। আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকুরের হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে, তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। দল বল সহ সেজ ঠাকুর দরজার বাহির হইয়া গেলেন। অপমানের দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। এই যে লাইনটা, অপমানের দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল, এই লাইনটাও ইম্পর্টেন্ট। কিসের অপমান, কেন দুঃখ পেল সর্বজয়া, কিসের অপমান তো ঘটনা, আর কেন দুঃখ পেল সেটা তো একটু এক্সপ্লেন করতে হবে। সর্বজয়া এবং অপুদের যে সংসার আর কি, সেই সংসারটা কিন্তু দারিদ্রের সংসার। সেখানে অপুর বাবা তো সামান্য পুরোহিতগিরি বা কিছু ওই পুরাণ কথা শুনিয়ে টুনিয়ে যাই হোক কিছু রোজগার করে, তাতে করে কিন্তু ওদের দুবেলা খুব ভালোভাবে চলে না, এবং সেই কারণে কিন্তু তাদের একটা দারিদ্র আছে। এবং সেই অবস্থায় তোমরা সবসময় জানবে দরিদ্রের কিন্তু একটা, মানে দারিদ্রের একটা অহংকার থাকে। যারা গরিব তারা কিন্তু তাদের মধ্যে একটা মান সম্মান বোধটা প্রখর হয়, কারণ তারা সবসময় নিজের সম্মানটুকু বজায় রাখার চেষ্টা করে। এখানে সর্বজয়ার চোখে জল আসার কারণ কিন্তু তার অপমান বোধ। তার সংসারে দারিদ্র আছে ঠিকই, কিন্তু তার সন্তান চোর হবে, তাকে আর 5 জন চোর বলে অপবাদ দিয়ে যাবে বাড়ি বয়ে, এটা সর্বজয়াকে অত্যন্ত আঘাত করে। তাই সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া দুধ ভাত মাখা হাতেই দৌড়দার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদবেলায় একটা কোত্থেকে এসে জুটেছে, মোলেও আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হাড় জুড়োই, বেরো বাড়ি থেকে দূর হয়ে যা এক্ষুনি বেরো। আচ্ছা, মোলেও আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হাড় জুড়োই, এই লাইনটাও কিন্তু আন্ডারলাইন করে রাখো, এখান থেকেও প্রশ্ন ওঠে। আসলে মা
সন্তানকে মরতে অভিশাপ দিচ্ছে, এটা শুনতে অদ্ভুত লাগে ঠিকই, কিন্তু মা যে কত যন্ত্রণায় তার সন্তানকে এই কথা বলে সেটা কিন্তু ভাববার বিষয়। আসলে ওই যে বললাম, সর্বজয়ার দারিদ্র্যের সংসারে সব কিছু সে মেনে নিতে পারে, সে মেনে নিতে পারে না আশেপাশের প্রতিবেশী বা আত্মীয় পরিজনরা তার সন্তানকে কটু কথা শুনিয়ে যায়, এবং তার সন্তানের এই পরিস্থিতিও তাকে দুঃখ দেয়। তাই সবটা রাগ গিয়ে পড়লো কার উপর না, দুর্গার উপর। দুর্গাকে এঁটো হাতে মারতে মারতে সে অভিসম্পাদ দিল কি না, মরেও না, মরলে বাঁচত সে। এই যে একটা অভিসম্পাদ, মা যত দুঃখ কষ্ট সহ্য করুক না কেন, মায়ের মুখ থেকে বলতে, মানে একটা কথা আছে যে মায়ের মুখের কথা কখনো কখনো খেটে যায়, মায়ের মুখ থেকে খারাপ কথা না বলাই ভালো। সেই জন্য এখানে এই যে আমরা দেখেছি, পরবর্তীকালে আমরা কিন্তু দেখব দুর্গা কিন্তু সত্যিই মারা গেছে। এই যে পরিস্থিতি, এটা সর্বজয়া কি আনন্দ পেয়েছে দুর্গা মারা গেছে? তা একেবারেই না। সর্বজয়া কি সত্যিই চেয়েছে তার মেয়ে দুর্গা মারা যাক? তা কখনোই না। ভেতরকার দুঃখ, বেদনা, হতাশা তাকে এই কথা বলতে বাধ্য করেছে। আসলে আমাদের মনের হতাশা আমাদের মুখ থেকে খারাপ কথা বের করে নেয়, এটা পরিস্থিতির চাপ। এটা যে সর্বজয়ার মানে একটা দোষ তাও আমরা বলতে পারি না, এটা পরিস্থিতির চাপ। যাই হোক, দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছার দু এক গাছা সর্বজয়ের হাতে থাকিয়া গেল। দুর্গা মার খেতে খেতে খিড়কির দৌড় দিয়ে ছুটে বাইরে বেরিয়ে গেল, এবং তার চুলের মুঠি ধরে মারছিল তো, চুল রুক্ষ ছিল যেহেতু, তেল টেল পড়ে না, চুলের পুষ্টির অভাব, তাই কিছু চুল সর্বজয়ের হাতেই রয়ে গেল। আচ্ছা, এর পরের অংশ তো আমরা অবশ্যই আজকেই পড়ব। তার আগে তোমাদের একটা কথা অবশ্যই বলি, যারা আজকের ভিডিও প্রথম দেখছো, যদি আমাদের ভিডিও ভালো লাগে, আর যারা আমার ভিডিও রেগুলার দেখো কিন্তু আমার ভিডিও সাবস্ক্রাইব করো না এবং আমার চ্যানেলে একটা অন্তত লাইক দাও না, তাদের সবাইকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ আমাদের এই চ্যানেল কিন্তু শুধুমাত্র সিবিএসসি বোর্ডের জন্য নয়, আমাদের এই চ্যানেলে আইসিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিছু নিয়ে একটা বিরাট প্ল্যাটফর্ম। কাজে তোমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশনস যাতে তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছয়, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের অল বাটন প্রেস করে সম্পূর্ণ বিষয়টাকে সাবস্ক্রাইব করে রাখা প্রয়োজন। আর তাছাড়া তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাদের চ্যানেলকে ভালোবাসো, তাহলে নিশ্চয়ই চাইবে আমাদের পরিবার সমৃদ্ধ হোক। আমাদের পরিবারের সমৃদ্ধির জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং একটা লাইক অবশ্যই করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে এর পরবর্তী বিষয়টা ভিডিও হিসাবে আনার জন্য অনুপ্রেরণা জাগায়। এই যে আমি এতদিন তোমাদের আমাটি ভেপু আনিনি, তার কারণ কিন্তু আমার এই ভিডিওগুলোতে লাইক ছিল না, এই ভিডিওর ভিউজ ছিল না। আজকে তোমাদের কমেন্ট বক্সেও তোমাদের যে কথা আমরা শুনছি, চাহিদা আমি দেখছি, সেটাই কিন্তু আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। সেই কারণে বলছি তোমরা অবশ্যই এই যে কমেন্ট বক্সে কমেন্ট করা, লাইক করা, এই কাজগুলো অবশ্যই করো, তাহলে সেটা আমার কাছে একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। আর যাই হোক, আমি আবার পরে অন্য একটা বিষয় নিয়ে হাজির হচ্ছি। সেই তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথাও আমার বলার আছে, সেটা পরে বলছি। আমি আগে এই বিষয়টা আরেকটু এগিয়ে যাই। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুতির মালাটা সে ইহার আগে কোনোদিন দেখে নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল, এবং সোনামুখী তলায় যে আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল। সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু, এবার সে আমের গুটিগুলো জড়াবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এইভাবে লইয়া গেল। তাহার উপর আবার দিদি এইরূপ মারও খাইল। এই লাইনটাও কিন্তু আন্ডারলাইন করে রাখো প্রশ্নের জন্য। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর অত্যন্ত রাগ হইল, এটাও কিন্তু আন্ডারলাইন করে রাখার একটা বিষয়, কারণ এই লাইন থেকেও প্রশ্ন হতে পারে। আচ্ছা, দিদি মার খেয়েছে, মার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার উপর তার চুল ছিঁড়ে গেছে। এই বিষয়টা কিন্তু অপুকে অত্যন্ত আঘাত করেছে। আমরা প্রথম পর্ব থেকেই দেখে আসছি যে অপুর মন কিন্তু একটা সংবেদনশীল মন। সেই প্রকৃতির পাখির ডাক শোনা, প্রকৃতির চিত্র দেখা, একটু অন্য জগতে চলে যাওয়া,
অপু কিন্তু আর 5টা সাধারণ ছেলের মতো নয়, তার মধ্যে কল্পনা, ভাবপ্রবণতা এগুলো কিন্তু প্রবল। সেই সঙ্গে তার দিদি দুর্গার প্রতি তার ছিল অপরিসীম ভালোবাসা। সে তার দিদি দুর্গাকে যথেষ্ট ভালোবাসত এবং সেই দিদির প্রতি যখন দেখতো মা এত রেগে যাচ্ছে, মারধর করছে, তার কিন্তু খুব কষ্ট হতো। কিন্তু সে ছোট্ট অপু মুখে কিছু বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না, কারণ সেও তো মাকে ভয় পায়। স্বাভাবিকভাবে তারও মনে হয় তাকেও যদি মা ওইভাবে মেরে বসে। এবং আমরা এই সমস্ত উপন্যাসে দেখব যে কোথাও যেন একটু অপুর প্রতি যে ভালোবাসা, আসলে অপু তো ছোট, দুর্গার থেকে অনেকটা ছোট, তার উপর একেবারে পুত্র সন্তান, সেই ব্যাপারটা তৎকালীন সময় তো থাকবে। সেই যে বলেছে সামাজিক একটা বিষয়, সেই বিষয়টা তো থাকবে। সর্বজয়ার অধিকাংশ ভালোবাসাটা যেন অপু গ্রাস করেছে, তার একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখা যাচ্ছে কি কেমন যেন মনে হয় যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের একগাছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি জানি কেন দিদির ওপর অত্যন্ত মমতা হয়। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সে যেন একা কোথাও হইতে আসিয়াছে, উহার সাথী কেহ এখানে নাই। ওই যে দুর্গার সাথে কেউ খেলে না, দুর্গা কারোর সাথে খেলে না, এই দৃশ্যটা, দুর্গার উস্কো খুস্কো চুলের দৃশ্য, এগুলো কিন্তু অপুকে খুব কষ্ট দেয় এবং তার মনে হয় দিদির যেন কেউ নেই এই বিরাট পৃথিবীতে, সে যেন হঠাৎ করে এসেছে, তার বোধহয় আপনজন বলে কেউ নেই। ব্যাপারটা অপুকে খুব দুঃখ দেয়। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, কেন অপুর দুঃখ হয়। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সমস্ত দুঃখ ঘুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে, তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। অপুর ছোট্ট কল্পনায় মনে হয় যে কখনো সে তার দিদিকে দুঃখে পড়তে দেবে না, তার কষ্টে তাকে কষ্ট করতে দেবে না, তার সমস্ত দুঃখ কষ্ট একদিন সে ঘুচিয়ে দেবে। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল, দিদি কোথাও নাই। রাজকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায়নি, কিছু খায়নি, মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে। দেখেছো জেঠিমা? মানে অপু তার পাশের প্রতিবেশী জেঠিমাকে জিজ্ঞেস করছে, সে জল আনতে গেছিল, যে মার কাছে মার খেয়ে সে চলে গেছে, আজকে তুমি তাকে দেখেছো? সে আগে দুপুর থেকে কিচ্ছু খায়নি, ভাত খায়নি। বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল বাঁশবনের কোথাও যদি বসিয়া থাকে, সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল। সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল কেহ নাই, তাহার মা বোধহয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। ভুবন মুখুজ্জির বাড়ির সব ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল, ভাই অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয়রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি আজ খেলবো না রানুদি, এদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুর্গা? না, তাকে তো দেখিনি, বকুলতলায় নেই তো। আচ্ছা, আগেই আমি তোমাদের প্রথম পর্বে একদিন বলেছিলাম যে রানুদি বলে যাকে উল্লেখ করা হয়েছে সে আসলে পথের পাঁচালীর রানী, এখানে কিন্তু রানু বলা হয়েছে। যাই হোক, তাকে দেখে মানে ভুবন মুখুজ্জের বাড়ির সামনে দিয়ে যখন অপু চলছিল তখন তারা বাচ্চারা খেলাধুলা করছিল, সেখানে রানুদি একমাত্র তাদের সাথে একটু ভালো ব্যবহার করে আমরা দেখব। সেই রানুদিকে সে জিজ্ঞাসা করলো, দুর্গার সাথে তার একটু ভালো সম্পর্ক আছে, সেই জন্য জিজ্ঞাসা করলো, কিন্তু সে বললো না দুর্গাকে দেখেনি, বরং সে বকুলতলায় মাঝে মাঝে বসে থাকে, তাই জন্য বলে বকুলতলায় নেই তো, এই প্রশ্নটা সে করেছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে চুরির বিষয়টা, এই চুরির বিষয়টা অপু কি বলেছে যে আমের গুটি দুর্গা চুরি করেনি, সে জানে নিচে পড়েছিল, সেগুলো সে কুড়িয়ে এনেছে, জড়িয়ে খাবে দুই ভাই বোন মজা করে, সেই জন্য। কিন্তু পুঁথির মেলার ইতিহাস সে জানে না যে সেটা কিভাবে এসেছে ওখানে, এবং বাক্সের মধ্যে তার যে পুঁথির মেলা আছে সেটাও সে খুব একটা দেখেছে বলে মনে হয় না। তা যাই হোক, এই যে বিষয়টা আমরা পরবর্তীকালে জানতে পারবো বিষয়টা কি, কিন্তু দুর্গার যে চুরির প্রবণতা ছিল সেটা কিন্তু আমরা উপন্যাসে কোথাও দেখিনি। দুর্গা একটু খাবারের প্রতি লোভ ছিল, জিনিসের প্রতি আকর্ষণ ছিল, আসলে দারিদ্র্যের মধ্যে থেকে ছোট্ট মেয়ের যে মানসিকতা হতে পারে এমনটা হতে পারে, সবটাই কিন্তু দারিদ্র্যের একটা প্রভাব। এবং তারপরে পাশাপাশি যে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলে মেয়েদের একটা দেখানোর প্রবণতা, সেটাও কিন্তু ওই ছোট্ট মেয়েকে আকৃষ্ট করেছে, যার জন্য সে ওই লোভটা হয়তো তার মধ্যে ছিল, কিন্তু সে চুরি করতে পারে এমনটা কিন্তু আমাদেরও মনে হয় না।
যাই হোক, বকুলতলার কথা তাহারও মনে হয় নাই। কাহার মনে হয় নাই? না, অপুর মনে হয়নি। সেখানে দুর্গা প্রায় থাকে বটে। ভুবন মুখুজ্জির বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। বকুল গাছটার অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। মানে বকুল গাছের যে বিবরণ এখানে দেওয়া আছে সেটা অনেক দূর ডালপালা বিস্তার করেছে, একটা অন্ধকারে ঝুপসির মতো সে যেন দাঁড়িয়ে আছে। যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে, সে ডাক দিল, দিদি, ও দিদি। দিদি মানে কোনো গাছের আড়ালে বা কোথাও যদি অন্ধকারে দিদি লুকিয়ে থাকে বা দেখা না যায়, সেজন্য অপু তার নাম ধরে ডাকতে শুরু করলো। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলার আছে, সেটা বলে নিই। তোমরা যারা সিবিএসসি ক্লাস 9-এর ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলের তরফ থেকে নোটস প্রোভাইড করা হয়। তোমরা চাইলে সেই নোটস পারচেস করতে পারো। সম্পূর্ণ পিডিএফ আকারে সেই নোটস তোমরা সংগ্রহ করতে পারো। সেটা 8777416211 আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটস কালেক্ট করতে পারো। কিন্তু তোমাদের যে গ্রামার, রচনা, এইসব বিষয়ে নোটস আমি এখনও তোমাদের জন্য রেডি করতে পারিনি, বা আমাটির ভেপু কিন্তু আমি এখনও রেডি করতে পারিনি। তোমাদের বাকি যে বিষয়গুলো আছে তার মধ্যে চিঠি এবং ব্যথার বাসি, এই দুটো চ্যাপ্টার বাদ দিয়ে বাকি সবটা তোমাদের জন্য আমি রেডি করে দিয়ে দিয়েছি অলরেডি। আর খুব চেষ্টা করছি যাতে করে চিঠি, ব্যথার বাসি এবং আমাটির ভেপুটা আমি প্রোভাইড করতে পারি খুব তাড়াতাড়ি। তার জন্য আমি চেষ্টা করছি। তোমরা যদি চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের জন্য এই সমস্ত নোটস পারচেস করতে পারো। যাই হোক, আমরা পরের অংশে আসবো। অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ থমকিয়া দাঁড়াইল। সামনে সেই গাব গাছটা। একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ। গায়ে কাঁটা দিয়ে উঠে। কেন যে তাহার এই গাছটার নিচ দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না। গাব গাছের নিচ দিয়ে যেতে অপুর বরাবর ভয় করে। আর সন্ধেবেলায় আজকে এই গাব গাছটার কথা মানে তলা দিয়ে সে যাচ্ছে, তার গাটা যেন শিউরে উঠল। অপু খানিকক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আরেকটা পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলায় এই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। অজানা বিভীষিকা মানে বিভীষিকা, ভয়ঙ্কর কিছু। তার হাত থেকে সে নিষ্কৃতি পাবে, রক্ষা পাবে। কোথা দিয়ে গেলে না, পটলিদের বাড়ির উঠোন দিয়ে যদি চলে যাওয়া যায়। পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু জেলে নিয়ে দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গেছিলাম ঠাকুমা, বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুমা বলিলেন, দুগ্গা এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছয়নি। আচ্ছা, এখানে পটলিদের বাড়ির একটা বিবরণ দেওয়া হয়েছে। পটলির বাড়ির কে কী করছে এই অংশটা কিন্তু অবশ্যই লার্ন করে নেবে। ছোট প্রশ্ন তোমাদের আসতেই পারে, বিধু জেলেনির কথা আসতে পারে। নামগুলো ভালোভাবে লার্ন করবে, পরিস্থিতি লার্ন করবে, কোন সময় কোন বর্ণনাগুলো আছে সেগুলো ভালো করে লার্ন করবে। যে কোনো রকমের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে এই যে অংশ থেকে। যাই হোক, ঠাকুরমার কাছ থেকে অপু কি শুনলো যে দুর্গা এইমাত্র স্থান দিয়ে বাড়ি গেছে এবং অপু যদি ছুটে যায় হয়তো দেখাই হয়ে যেতে পারে। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি, ডেকশেলের পিছনে নিমতলায়, দুর্গাকে বলিস। বাচ্চারা, গ্রামের বাচ্চারা যেমন গঙ্গা যমুনা, পুণ্যি পুকুর এসব নানান কিছু খেলতো তৎকালীন সময়, সেরকমই একটা পুকুর কেটেছে। সে দুর্গাকে নিয়ে অপুকে আসার জন্য আমন্ত্রণ জানালো। তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়িয়া বাহির হইতেছে। আচ্ছা, তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। আন্ডারলাইন করো, কে দাঁড়িয়ে গেল, কেন দাঁড়িয়ে গেল, সে কি দেখে দাঁড়িয়ে গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়িয়া বাহির হইতেছে। দুর্গা প্রচণ্ড চিৎকার করতে করতে নিজের বাড়ির ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে করিয়া মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল। মা দরজা হইতে ধাবমান মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়। বালাই, আপচ্চুকে যাও, একেবারে ছাতিমতলায় দিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল।
এটাও মানে আন্ডারলাইন করো, অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। কেন হয়েছিল এবং আড়ষ্ট এবং ভারী হওয়ার কারণ কি ছিল, ঘটনাটা কি ঘটেছিল, ঘটনাটা তোমাদের বইয়ে যেটা আছে সেটা, কিন্তু সমস্ত শরীর কেন আড়ষ্ট পাথর হয়ে গিয়েছিল, কারণ অপু তার দুর্গাকে খুঁজে খুঁজে ফিরেছে। এতক্ষণ ধরে সে কোন কোন জায়গায় গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই লার্ন করে নেবে যে তার দিদি দুর্গাকে খুঁজতে অপু ঠিক কোথায় কোথায় গিয়েছিল। এতক্ষণ ওই সব জায়গায় খুঁজে এসেছে, হন্যে হয়েছে, তার ভীষণ বিভীষিকাময় গাবতলাতেও সে গিয়েছে, কিন্তু অপু দুর্গাকে পেয়েও আবার হারালো, দুর্গাকে আবার তার মা মারছে। ব্যাপারটা অপুকে খুব যন্ত্রণা দিল এবং ভয়ে সে আতঙ্কগ্রস্ত হলো সেই কারণে সে পাথরের মতো আড়ষ্ট হয়ে গেল। তাহার মা সবেমাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছো? কিছুদিন আগেই অপু জ্বর থেকে উঠেছে, সবে মাত্র আজকে ভাত খেয়েছে, তাই তাকে বলল মা যে তুমি আবার কোথা থেকে ঘুরে এলে। তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? অপুর মনে এক রাশ প্রশ্নের উদয় হলো। সেই প্রশ্নগুলো কি, দিদি আবার কেন মার খেলো? দিদি এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি কিছু খেয়েছে? দিদি কি আবার কোনো জিনিস চুরি করে এনেছে, সেই জন্য কি মার খেলো? এই নানান প্রশ্ন তার মনের মধ্যে আসছে। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে আমি পড়াচ্ছি এবং বিভিন্ন বিষয় তোমাদের মাথায় রাখতে বলছি, তার মানে তোমাদের সিবিএসসি বোর্ডে কিন্তু যে কোনো লাইন থেকে যে কোনো রকমের প্রশ্ন আসে, যার জন্য টেক্সটটা খুঁটিয়ে পড়া খুব প্রয়োজন। আমি যে পিডিএফ নোটস দিচ্ছি সেখানে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের দিচ্ছি ঠিকই, সেই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে উত্তর তৈরি করো, তোমরা লার্ন করো, সেগুলো থেকে তোমরা পাবে, আনসার লিখতে পাবে, কিন্তু প্রশ্নটা যে হুবহু মিলে যাবে তা কিন্তু নাও হতে পারে। প্রশ্ন মানে কোথা থেকে নেওয়া হয়েছে সেটা ধরার জন্য তোমাদের কিন্তু টেক্সট পজিটিভলি পড়তে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো, তারপরে আমাদের নোটস পড়ো এবং আমাদের এক্সপ্লেনেশন ভিডিওগুলো দেখো, এই ধারাবাহিক পর্যায়ক্রম সবটা যদি ফলো করো, তবেই কিন্তু ভালো মার্কস বাংলায় তোমরা স্কোর করতে পারবে। তা না হলে কেউ যদি মনে করো যে আমি এক্সপ্লেনেশন ভিডিওটা দেখে নিয়েছি, আমার টেক্সট পড়ার দরকার নেই, কেউ যদি মনে করো আমি টেক্সট পড়ে নিয়েছি, এক্সপ্লেনেশন ভিডিওটা দেখার দরকার নেই, কেউ যদি মনে করো আমি তো টেক্সটটা ভালোভাবে পড়েছি, আমার প্রশ্ন উত্তর করার দরকার নেই, তারা কিন্তু ভুল করছো। এই প্রত্যেকটা পর্যায়ে কিন্তু ভালোভাবে করতে হয়। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হতে পারে, কিন্তু বাংলা ভাষা যথেষ্ট কঠিন ভাষা, তাকে গুছিয়ে বলা, গুছিয়ে লেখার মধ্যে অনেক তফাৎ আছে। কাজে সেই প্রশ্ন উত্তর লেখার স্টাইলটাও কিন্তু তোমাদের শিখতে হবে, যাকে বলে স্টাইল অফ রাইটিং, সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। তার জন্য প্রশ্ন উত্তর তৈরি করতে হবে। আমি কখনো বলবো না যে আমার পিডিএফ নোটস না কিনলে তোমরা ভালো লিখতে পারবে না, লিখতেই পারো, কিন্তু যারা মনে করবে লিখতে পারছো না, যারা মনে করবে কোনোভাবে প্রশ্ন উত্তর গুছিয়ে লেখার তোমাদের অভিজ্ঞতা নেই, তাদের জন্যই আমি বলবো তোমরা আমাদের পিডিএফ নোটস পারচেস করতে পারো। কারণ মার্কেটে যে নোটবুকগুলো থাকে সেখানে কিন্তু তোমাদের কথা ভেবে গুছিয়ে প্রশ্ন উত্তরগুলো একেবারে পয়েন্ট আউট করে দেওয়া থাকে না। সেখানে তাদের বইটা সেল করার জন্য বেশ মোটা মোটা বই তৈরি করা হয়, যাতে করে অনেকটা বেশি মোটা বই দেখে ওটা বিক্রি ভালো হয়। সেটা কিন্তু আমরা করি না, আমরা যথেষ্ট প্রয়োজনীয় বিষয়টা নিয়ে নোটসটা তৈরি করি, যাতে করে প্রত্যেকটা বিষয়ের প্রতি তোমাদের নজর যায়। কাজেই আমি সেই জন্য আমার পিডিএফ নোটসটা গুরুত্বপূর্ণ, এটা আমি বলতে চাইছি। সেটা তোমরা যদি প্রয়োজন মনে করো তবেই কিন্তু নেবে। যাই হোক, এরপরে কি দেখা গেল, পরে ভয়ে ভয়ে প্রদীপটা উস্কাইয়া দিয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পড়ে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানা পাতা ছেঁড়া দাসুরায়ের পাঁচালী, একখানা 1303 সালের পুরাতন পাঁজি প্রভৃতি আছে। আচ্ছা, এখানে খেয়াল করবে অপু কোন ক্লাসে পড়তো? তৃতীয় ভাগ, মানে সেই সময়কার তৃতীয় ভাগ বলে তৃতীয় শ্রেণীকে বোঝানো হতো। সেই সময় অপু ওই ক্লাসে পড়তো, কিন্তু মানে তৃতীয় ভাগ বলে, সরি তৃতীয় শ্রেণী বলবো না, মানে তৃতীয় ভাগ, যে বর্ণপরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, সেই তৃতীয় ভাগটা সে সবই শুরু করেছে। সে পাঠশালায় যায়, তোমরা দেখেছো যে
সে পাঠশালায় পড়তে যায়। তা সেই অবস্থায় তার বইয়ের যে স্থান ছিল সেখানে আরও কী কী বই সে রাখা ছিল সেটা কিন্তু অবশ্যই লার্ন করবে। মোটা মোটা ভারী ইংরেজি কি বই, মানে কোনো বই ছিল, কবিরাজি ঔষধের তালিকা ছিল, একখানা পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালি ছিল, আর ছিল 1303 সালের একটা পুরনো পাঁজি, মানে ওই যে পঞ্জিকা যাকে বলা হয় সেই পঞ্জিকা। যাই হোক, সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে। কি করে সেগুলো জোগাড় করেছে সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সময়ে চেয়ে চিনতে সেগুলো এনে জোগাড় করে সে রেখে দিয়ে, যত ছোট্ট অপুর মনের মধ্যে সে বিভিন্ন বিষয়ের প্রতি একটা আকর্ষণ ছিল বা জানার আগ্রহ ছিল, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার খুলিয়া দেখে, খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আবার একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালিখানা খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো খেয়ে নাও দেখি। এক বাটি দুধ অপুর জন্য নিয়ে সর্বজয়া ঘরে ঢুকেছে। অপু দ্বিরুক্তি না করিয়া, মানে দ্বিতীয় কোনো উক্তি না করে বাটি উঠাইয়া লইয়া দুধ খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত। অন্যদিন যদি হতো এত তাড়াতাড়ি সে দুধটা খেত না, কিন্তু আজকে সে খেয়ে নিচ্ছে ভয়ে। একটুখানি মাত্র খাইয়া সে মুখ হইতে বাটি নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেলবে, তবে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে ফুপাইয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হইল রে, কি হয়েছে? জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে মা। অতএব আমরা এই স্থানে ছোট্ট অপুর একেবারে মানবিক সংবেদনশীল মনের একটা পরিচয় পাচ্ছি, যেখানে সেটা দিদি দুর্গার জন্য অত্যন্ত কষ্ট পাচ্ছে। তার দিদি দুর্গা দুপুর থেকে কিছু খায়নি, সে জানে, এবং তার অবস্থা কি, সে কোথায় আছে সেই জন্য সে চিন্তিত। তার মুখে দুধ আর উঠছে না, সে গিলতে পারছে না। তোমরা জানো, আমরা যখন অত্যন্ত কষ্ট পাই, কারোর জন্য দুঃখ হয়, আমাদের মুখে খাবার ওঠে না। আমরা যখন মনে করি যে আমাদের কোনো প্রিয়জন খায়নি, তখন আমাদের মনে খাবারটা, মানে মুখে খাবারটা ওঠে না। সেটা কিন্তু ছোট্ট অপুর পক্ষে বড্ড বেমানান, সে এতটাই ছোট, কিন্তু ওই ছোট্ট অপুর মন যে একজন পূর্ণবয়স্ক মানুষের মতো সংবেদনশীলতায় ভরপুর, সেটা কিন্তু আমরা এই অংশে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। সে আর পারল না, সকাল থেকে যে মানে দুঃখটা সে চেপে রেখেছিল সেবার প্রকাশ করে ফেললো। ফুপিয়ে কেঁদে মাকে বলল, দিদির জন্য বড্ড মন কেমন করছে মা। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কেঁদো না, অমন করে কাঁদে না। ওই পটলাদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে? কম দুষ্টু মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না। না খাওয়া না দাওয়া। কোথায় ওপাড়ার পালিতদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে, আবার জ্বর আসবে। ছি। পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হা করো দেখি, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন। একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে। আর এক চুমুক, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা দেখছি সর্বজয়া ছেলেকে ভুলিয়ে বালিয়ে দুধটুকু খাওয়ালো এবং বলল যে সারাদিন অপুর মানে দুর্গা কিছু খায়নি, শুধুমাত্র কার বাড়ির কাঁচা আম আর জামরুল খেয়েছে। কাজে বোঝা যাচ্ছে দুর্গার অপরাধটা কি ছিল ওই সময় মার খাওয়ার জন্য, মানে এই যে আবার কার বাগান থেকে এইসব খেয়েছে, সেই জন্য সে মারটা খেয়েছিল। তা যাই হোক, সে সর্বজয়া অপুকে বোঝাতে লাগলো যে বাবা আসলে তাকে ডেকে আনবে, হয়তো সে কারোর বাড়ির উঠোনে বসে আছে। রাত অনেক হয়েছে। উত্তরের ঘরের তক্তপোষে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছে। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়া আছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধ্যেবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে?
অপু দুর্গা রাত্রে শুয়ে পড়েছে খাওয়ার পর, এবং সেই সময় দুর্গা কারোর সাথে কথা বলছে না। তখন অপু আস্তে আস্তে তার দিদির কাছে এসে জিজ্ঞাসা করছে, দিদি তোকে মা কি দিয়ে মেরেছিল সন্ধেবেলা? তোর কি আবার চুল ছিঁড়ে দিয়েছিল? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করছিস দিদি? আমি তো কিছু করিনি। বলছে, তুই আমার উপর রাগ করেছিস? আমি তো কিচ্ছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি? তবে সতু কি করে টের পেল যে পুতির মালা আমার বাক্সে আছে? দুর্গা বলছে, তুমি আমার আমার রাগের কোনো কারণ নেই, তুমি আমার কিছু করনি, তাহলে সতু কি করে জানতে পারলো যে পুতুলের বাক্সটা আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় বিছানায় উঠিয়া বসল। এই লাইনটা আন্ডারলাইন করো, যে কোন প্রতিবাদের উত্তেজনায় অপু বিছানায় উঠে বসেছিল। অপু প্রতিবাদের উত্তেজনায় বিছানায় উঠিয়া বসল, মানে কিসের উত্তেজনা, কিসের প্রতিবাদ? তার দিদি তাকে যে দোষারোপটা করেছিল তার প্রতিবাদ। না সত্যি, আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি, আমি জানি না যে তোর বাক্সে আছে। প্রথমেই বলেছিলাম পুতির মালা সম্পর্কে অপু জানতো না। কাল সতু বিকেলবেলা এসেছিল, ওর সেই বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্সটা খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে না রে দিদি? কোথায় মেরেছে মা? মানে মা দিদিকে তার নিজের জবানবন্দিটা দিল, জবাবদিহি করলো যে সে কিচ্ছু করেনি, কিভাবে সতু দেখেছে তারও একটা বিবরণ সে দিল। দিয়ে বলছে যে হাত বুলিয়ে বলছে, মা মেরেছে, খুব লেগেছে না? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে, এইখানেই দেখ হাত দিয়ে, এইখানে। তাই তোরে কেটে গিয়েছে যে, একটু পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি? ছোটবেলা থেকে সে যা দেখে তেল লাগিয়ে দেয় মা, বা দিদিও তেল লাগিয়ে নেয়, সেজন্য সে বলেছে। থাকবে, কাল পালিকদের বাগানে বিকেলবেলা যাবো, বুঝলে? কামরাঙা যা পেকেছে, এই এত বড়, কাউকে বলিস নি, তুই আর আমি চুপি চুপি যাবো। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়। অতএব বোঝা যাচ্ছে যে অপুর সাথে দুর্গার যে সম্পর্ক, সেটা নিছক ভাই বোনের সম্পর্ক না, একটা ভালোবাসার সম্পর্ক, প্রচণ্ড একটা মিল দুজনের মধ্যে। অপু যেমন দুর্গাকে প্রচণ্ড ভালোবাসে, দুর্গাও কিন্তু অপুকে প্রচণ্ডই ভালোবাসে, এবং অপুর সাথে কথা বলে দুর্গার যেন সমস্ত ব্যথা যন্ত্রণা সব কিছু হারিয়ে গেল, সে আবার আগের দুর্গা হয়ে ফিরে এলো। আসলে এই যে দুর্গাকে তার মা মারধর করে, এগুলো তো কোনো মানে কিছুই হয়ে উঠবে না। একটা দুর্গাও তো এমন কিছু বয়স হয়নি তার, সেও তো ছোট্ট শিশু, অপুর থেকে সামান্য কিছু বড়, এবং তার মনের যে শৈশব, সেই শৈশবের ভালো লাগা না পাওয়ার যে বেদনা, সমস্ত কিছু থেকে সেই সব কাজকর্মগুলো করে। এবং তার মা মারলেও মায়ের যে ব্যথার কারণ, সেটা কিন্তু সে অনুভব করতে পারে না, সেই কারণেই সে এখনো ওই কাজগুলো যেগুলো মা বারণ করে সেগুলো বারবার করে যায়। কাজে অপু এবং দুর্গার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু প্রতিটা পর্ব থেকে ইম্পর্টেন্ট। তোমাদের যদি অপু বা দুর্গার চরিত্র আসে বা সর্বজয়ার চরিত্র আসে, তাহলে কিন্তু তোমাকে কোনো একটা পার্ট থেকে লিখলে হবে না, সমস্ত উপন্যাসটা পড়ার পর তুমি লিখতে পারবে। আর একটা হতে পারে, তোমাদের কোনো একটা লাইন তুলে দিয়ে বলা হতে পারে এই অংশ থেকে কী চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায়। সেটা জানতে গেলে আমাদের যে ভিডিওগুলো আমি তোমাদের জন্য আপলোড করছি, এক্সপ্লেনেশন ভিডিও, সেটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে এবং ভালোভাবে প্রত্যেকটা অংশের মানে বুঝতে হবে। আর আমি তো তোমাদের প্রত্যেকটা অংশে বলে দিচ্ছি কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, কোন অংশ থেকে প্রশ্ন হতে পারে, কোনগুলো লার্ন করবে, তাহলে তোমাদের কোথাও কোনো সমস্যা হওয়ার কথাও নয়। যাই হোক, আমি আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যদি মনে করো আমার সাথে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন কোথাও কোনো সমস্যা হলে আলোচনা করতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। সেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি, যেগুলো বলে দেওয়া সম্ভব সেগুলো নিয়ে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।